নমস্কার বন্ধুরা, রাশির প্রকৃতি বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। নতুন বন্ধু যারা দেখছেন চ্যানেলটি, তাদেরকেও কিন্তু এই রাশির প্রকৃতি বিষয়ক আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি সপ্তাহে কিন্তু সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করি, কিন্তু রাশির প্রকৃতি বিষয়ক আলোচনার যে ভিডিও সেটি অনেকটি পিছিয়ে পড়েছিল। মিথুন অবধি কিন্তু আমি হিন্দি বাংলা কমপ্লিট করে দিয়েছি। আজকের বিষয়বস্তু হচ্ছে কর্কট রাশি। আজকে আমরা জানবো কর্কট রাশির মানুষদের স্বভাব, তাদের বৈশিষ্ট্য, তাদের চারিত্রিক বিশ্লেষণ সম্পর্কে এবং রাশিতে থাকা 3টি নক্ষত্রের মানুষদেরকেও, যথারীতি পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের মানুষজনকে। আসুন আমরা জেনে নিই রাশির প্রকৃতি এবং রাশির বৈশিষ্ট্য এবং আপনাদের সম্বন্ধে। প্রথমেই বলে রাখি, আজকে আমরা চন্দ্র রাশি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ চন্দ্র 2.5 দিন করে এক একটি রাশিতে স্থায়ী হয় এবং সে মুভ করতে করতে পরবর্তী রাশিতে এসে পৌঁছয়। চন্দ্র পৃথিবীকে মুভ করছে, প্রত্যেক 2.5 দিন তার মধ্যে এক একটা রাশির ওপর দিয়ে পাস করছে। তো এই 2.5 দিন, যে 2.5 দিনে কর্কট রাশির ওপরে চন্দ্র এসে উপস্থিত হয়, সেই মুহূর্তে যাদের জন্ম হচ্ছে, যেসব শিশুদের, তাদের হয় কিন্তু কর্কট রাশি। তাদেরই আমি বিষয় আজকে আলোচনা করছি। আসুন জেনে নিই কর্কট রাশির। কর্কট রাশির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি চর রাশি, অর্থাৎ চলমান রাশি। এর মধ্যে একটা গতি আছে, এর মধ্যে বেগ আছে, এর মধ্যে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। এটি হচ্ছে জলরাশি, অর্থাৎ ওয়াটার, জল। এই জলরাশি এবং চর মানে হচ্ছে প্রবাহমান জলের কথা বলা হচ্ছে। কর্কট রাশির মানুষদের মন হয় প্রবাহমান জলের মতো, তাদের মন উথাল পাথাল হয়। এরপরেই আসছি কর্কট রাশির সিম্বল। যে কোনো রাশির সিম্বল তার রাশির কিন্তু বৈশিষ্ট্য এবং স্বভাবকে বহন করে। প্রত্যেকটি রাশির সিম্বলকে যদি আপনি ভালো করে দেখেন, সেই রাশি সম্পর্কে কিন্তু আপনি একটা জায়গায় একটা ধারণা পেতে পারেন। আপনি জ্যোতিষ নাও জানতে পারেন, আপনার নক্ষত্র সম্বন্ধে জ্ঞান নাই থাকতে পারে, কিন্তু রাশির সিম্বলটা যদি আপনি ভালো করে দেখেন এবং সিম্বলটার দিকে তাকিয়ে যদি 2 মিনিট ভাবেন, আপনি বুঝতে পারবেন সেই রাশির মানুষটা কেমন। কর্কট রাশির সিম্বল হচ্ছে কাঁকড়া। সকলেই কাঁকড়া দেখেছেন। কাঁকড়ার ওপরের বডির পোর্শন হয় কঠিন আবরণ, একটা কঠিন ত্বক থাকে তাদের, তার ভেতরে থাকে তার শরীরের নরম শরীরটা। ঠিক তেমনই কর্কট রাশির মানুষদেরও মানসিক অবস্থাটা বা মেন্টাল সিচুয়েশান বা মানসিক গঠনটা এরকম হয়। নতুন কোনো কর্কট রাশির মানুষের সঙ্গে আপনি যখন প্রথমবার দেখা করবেন, আপনার মনে হবে মানুষটি খুব কনজারভেটিভ। মানুষটি তার ব্যক্তিগত জায়গায় আপনাকে স্পেস দিতে চায় না। মানুষটি তার পরিবার ইতিবৃত্তান্ত সম্পর্কে আপনাকে কিছু বলতে চায় না। কিন্তু কোনো না কোনো যোগসূত্র যদি মানুষটির সঙ্গে আপনার থেকে যায়, মানুষটির সঙ্গে যদি আপনি দীর্ঘদিন মেলামেশা করে, সেই মানুষটি আপনার একদিন আন্তরিক হয়ে উঠবে। এবং সেই মানুষটি যখন আপনার খুব আন্তরিক হয়ে উঠবে, ঠিক তখনই সে আপনাকে আপন করে নিতে খুব বেশি দেরি করবে না। কর্কট রাশির মানুষরা প্রথমের দিকটা তাদের যে সারাউন্ডিংস আছে তাদের কাছে একটা আবরণ তৈরি করে রাখে, মানে তারা নিজের ব্যক্তিগত স্পেসে কাউকে ঢুকতে দিতে চায় না। কিন্তু তার মধ্যেও যারা খুব আপন হয়ে যায় কর্কট রাশির মানুষদের, তাদের সঙ্গে তার মেলামেশা, ইমোশনাল অ্যাটাচমেন্ট, ফ্যামিলিগত আলোচনা, পারিবারিক বন্ধুত্বতা এবং সবথেকে বড় কথা মনের কথা খুলে বলা এবং আপনাকে খুব আপন করে নেওয়া, ইমোশনালভাবে অ্যাটাচ হয়ে যাওয়া আপনার সাথে, এইটা কিন্তু কর্কট রাশির বৈশিষ্ট্যের মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ কাঁকড়ার বাইরের আবরণটা সরে গিয়ে তার নরম শরীরটা যখন মানে উন্মোচিত হচ্ছে, ঠিক সেরকমই কর্কট রাশির মানুষদের এই মেন্টাল কন্ডিশনের শক্ত মানসিকতার ভেতরে থাকে একটা নরম মানসিকতা। তার ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, সে আপনার কিন্তু ইমোশনালি আপনার সঙ্গে ভীষণ মাত্রায় অ্যাটাচ হয়ে যাবে। এই জন্যই কর্কট রাশির সিম্বলটা এতটাই উপমা বহন করে এই রাশিটির। কর্কট রাশির প্রশ্ন উঠতে পারে, কর্কট রাশির তাহলে ওপরের আবরণটা এত কঠিন কেন? অনেকেই কর্কট রাশির মানুষদের সঙ্গে প্রথমবার ইন্ট্রোডাকশন করতে গিয়ে ভাবেন মানুষটি বোধহয় খুব কঠিন মনের, কিন্তু তা নয়। দেখা গেছে যে কর্কট রাশির মানুষদের প্রথম জীবনে, টিনেজ এজে বা আরও ছোটো এজের সময়, তারা ইমোশনাল হওয়ার জন্য, কেন ইমোশনাল? কর্কট রাশি হচ্ছে চন্দ্রের সক্ষেত্রস্থ স্থান, আর চন্দ্র আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। আমি তাই সবসময় বলে থাকি, চন্দ্র হচ্ছে 2.5 দিনের হিসেব, খুব মাইক্রোস্কোপিক হিসেব।
এই জন্যই আমরা চন্দ্র রাশিকে প্রাধান্য দিয়ে থাকি। চন্দ্র কর্কট রাশিতে যখন আসে সে নিজের ঘরে, মানে নিজের বাড়িতে, আপনি সব থেকে স্বচ্ছন্দ বোধ কোথায় করবেন? নিজের বাড়িতে। তাই কর্কট রাশিতে চন্দ্র আসা মানে সেই মানুষদের ভেতর ইমোশান সব থেকে বেশি বেড়ে যায়। চন্দ্র যেখানেই যাক না কেন একটা ইমোশান থাকে, কিন্তু কর্কট রাশিতে যখন চন্দ্র আসছে তার ভেতরে ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইমোশান, এই জায়গাটা কিন্তু তার ভেতরে পরিপূর্ণতা পায়। আর তাই কর্কট রাশির মানুষরা প্রথম জীবনের দিকে এই ইমোশনাল হওয়ার জন্য প্রচণ্ড আঘাত, কারুর থেকে ঠকে যাওয়া, কারুর সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়া, তার থেকে আঘাতপ্রাপ্তি পাওয়া, তার কোথাও একটা মনে দুঃখ লুকিয়ে থাকা, এইগুলো থেকে সে চট করে কাউকে নিজের করে নিতে পারে না বা নিজের করে নিতে চায় না। সে সবসময় একটা ইনসিকিউরিটিতে ভোগে, অর্থাৎ সেভাবে আবার আমি ইমোশনালি হার্ট হব না তো, আবার আমার ইমোশনাল জায়গাটা নিয়ে কেউ খেলবে না তো, এই জায়গাটার জন্য সেই স্পেসটাকে কিন্তু একটা ব্লক করে রাখে। আপনি কর্কট রাশির জাতক হয়ে হয়তো ভিডিওটি শুনছেন, ম্যাক্সিমাম ভিডিও নিজের রাশির জাতকেরাই শোনে। আপনি হয়তো ভাবছেন না আমি তো এরকম বাইরেটা কঠিন জায়গাটা আমি সেরমভাবে রাখিনি বা সেরমভাবে রাখি না, ঠিক তা নয়। আপনার থেকে এটা ইনবর্ন, এটা আপনার স্বভাব। অটোমেটিক্যালি আপনি খুব কম যাদেরকে ভেতরে নিজের ইনসাইডে প্রবেশ করতে দেন বা নিজের মনের কাছাকাছি তাদেরকে আপনি সব শেয়ার করেন, কিন্তু অটোমেটিক্যালি কিছু মানুষকে আপনি চট করে নিজের ভেতরের যে ইমোশনটা সেটা প্রকাশ করেন না। একটু ভেবে দেখুন, এটা হচ্ছে কর্কট রাশির মেন বৈশিষ্ট্য, মেন স্বভাব। চন্দ্র এখানে সক্ষেত্রী, অর্থাৎ চন্দ্র নিজের ঘরে। সক্ষেত্রী মানে হচ্ছে নিজের ঘরে। আপনি একটা হোটেলে থেকে বেশি কমফোর্টেবল ফিল করবেন না নিজের বাড়িতে? নিশ্চয়ই নিজের বাড়িতে, সেখানে আপনি স্বাধীন। তাই চন্দ্র যে ইমোশান, এটা হচ্ছে জলের প্রবাহমান ইমোশান, মানে ওয়াটার, এখানে জলরাশি, চলমান জলরাশি, তার ইমোশান এইটা কর্কট রাশির ভেতরে বহন করছে। যেমন কাঁকড়ার ভেতরে নরম জিনিসটা থাকে, আপনার ভেতরে নরম মন প্লাস এটা চলমান একটা আবেগ যেটা নিয়ে আপনি এগিয়ে চলেছেন। এটাই তো হচ্ছে কর্কট রাশির বৈশিষ্ট্য, এটাই হচ্ছে কর্কট রাশির মেইন জায়গা। সেই কর্কট রাশির মানুষরা তাই যখন কোনো ফিল্ডে কাজ করে, যে কোনো কাজ, আপনি ধরুন অফিসে চাকরি করছেন, আপনার ধরুন একটা ব্যবসা আছে, আপনার ধরুন আপনি ধরুন একটা প্যাথোলজিক্যাল সেন্টার চালান, আপনি ধরুন একটা নার্স, আপনি বাড়ির গৃহবধূ, আপনি আপনার সন্তানকে পড়াচ্ছেন, এই সব কিছুর ভেতরেই আপনি কিন্তু ইমোশান দিয়ে ভাবেন। আপনি একটা কলেজে পড়তে যাচ্ছেন, সেখানেও আপনি কিন্তু ইমোশনালি অ্যাটাচড হয়ে যাচ্ছেন সাবজেক্টটার সঙ্গে, পড়াশোনার সঙ্গে, সব কিছুর মধ্যেই যে না কোথাও একটা ইমোশান খুঁজে পান। কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে, কর্কট রাশির অশ্লেষালোকের মানুষরা ভেতরে ভেতরে চোখের জল ফেলছে, এটা ইমোশনাল, তাই ইমোশনটা তাদের ভেতর থেকে বেরিয়ে আসছে। এটা রাশির, এটাই হচ্ছে বৈশিষ্ট্য, এটাই হচ্ছে রাশির গঠন। এইটা দিয়ে কিন্তু রাশির মেন জায়গাটা আমরা বিচার করতে পারি, সেই রাশির মানুষটা কেমন। তাই আমি অনেককেই বলি যে আপনি অন্য রাশির ভিডিওগুলো অবশ্যই শুনবেন। কেন? নিজেকে তো সবাই জানেন, হয়তো আজকে আমার মুখ থেকে আপনি নিজেকে শুনছেন, আপনি কীরকম, আপনি কীরকম আপনার ভেতরটা, এটা আমার নয়, এটা অ্যাস্ট্রোলজির বিশ্লেষণ। আমি খালি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি, এখানে আমার মতবাদ কোনো কাজ করছে না। এটা অ্যাস্ট্রোলজি, জ্যোতিষের জ্ঞান বহু যুগ যুগ ধরে চলে আসছে, যেটা আমি আপনাদেরকে জানাচ্ছি মাত্র। এবং আমার কিছু ক্লায়েন্ট, আমার কিছু পড়াশোনা, যেগুলো দিয়ে আমি রাশিটিকে বুঝতে চেষ্টা করেছি। কর্কট রাশিতে যখন অন্য কোনো গ্রহের অবস্থান হয়, চন্দ্র কর্কট রাশিতে সক্ষেত্রী, অর্থাৎ কর্কট রাশিতে এসেই চন্দ্র নিজের গৃহে বসে আছে, কিন্তু অন্য কোনো গ্রহের দৃষ্টি, অন্য কোনো গ্রহের সঙ্গে চন্দ্র বসে থাকলে সেই ইমোশনের ভেতরে কিন্তু পরিবর্তন আসে। অনেক মানুষ আমার কথা শুনে হয়তো ভাবছে না কর্কট রাশির মানুষরা ঠিক এরকম বলছে, এরকম তো নয়, হয়তো আমাকে সে কর্কট রাশির লোকটাই আমাকে অকারণে হার্ট করেছে, আমাকে ঠকিয়ে দিয়েছে, তাহলে আমি যে কর্কট রাশির সম্বন্ধে বলছি এটা কি ঠিক? আপনি জন্মছকটি তার খুলে দেখতে পারেন, তার নিশ্চয়ই চন্দ্রের সঙ্গে অন্য কোনো গ্রহের প্রেক্ষাপট আছে। হয় চন্দ্রের ওপর রাহুর দৃষ্টি পড়েছে, হয় চন্দ্র শনি একসাথে বসে আছে, হয় চন্দ্র বুধ একসাথে বসে আছে। সেক্ষেত্রে কিন্তু এই কর্কট রাশির যে কোর বৈশিষ্ট্যটা নিয়ে আমি বললাম, কোর বিশ্লেষণটা নিয়ে আমি বললাম,
সেই বিশ্লেষণে কিন্তু তারতম্য হবেই। গ্রহের যখন আমি কনজাংশন বা গ্রহের যুক্তি নিয়ে যখন আলোচনা করব, এই গ্রহের সঙ্গে এই যুক্ত থাকলে কি হয়, এই গ্রহের সঙ্গে যুক্ত থাকলে কী হয়, আমি কিন্তু সেপারেট ভিডিও নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। কেন আপনারা সকলেই জানেন আমি চ্যানেলটি বেশ কিছুদিন, মানে অনেক পুরনো চ্যানেল নয়, আমি কিছুদিন হলো চ্যানেলটি ওপেন করেছি এবং আমি ভিডিও একটা তৈরি করে এডিট করে আপনাদের সামনে যাতে আপনাদের মতো করে রিপ্রেজেন্ট করা যায় সেই চেষ্টাই সবসময় করে থাকি। তার জন্য একটু সময় লাগে। আমার তো ইচ্ছে করে সবকটি ভিডিও আপনাদের সামনে এখনই যা আমার মনে আছে সবই বলে দিই, কিন্তু ভিডিওটা তৈরি করতেও তো সময় যায়। তো সেক্ষেত্রে আমি ধীরে ধীরে আপনাদেরকে জানাবো গ্রহের কনজাংশন। সেখানে আপনি জানতে পারবেন যে কর্কট রাশির সঙ্গে চন্দ্রের সঙ্গে এই গ্রহ বসে থাকলে কী হয়, কী তার বৈশিষ্ট্যে চেঞ্জেস আসতে পারে, এইগুলো কিন্তু তখন জানতে পারবেন। এবার শুনে নিই যে কর্কট রাশিতে থাকা 3টি নক্ষত্র। হ্যাঁ, এটা সবার আগে জানবেন যে আপনি কর্কট রাশি, আপনার ভাই কর্কট রাশি, আপনার বন্ধু কর্কট রাশি, 3 জনে কর্কট রাশি, কিন্তু 3 জনের বৈশিষ্ট্য দেখছেন কিছু না কিছু জায়গায় আলাদা। কেন? এটাই হচ্ছে নক্ষত্রিক বিশ্লেষণ। আপনারা স্লাইড শোয়ে দেখতে পাচ্ছেন যেখানে আমি 3টে নক্ষত্রকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে পুনর্বসু, তারপর হচ্ছে পুষ্যা, তারপর হচ্ছে অশ্লেষা। তো এই 3টে নক্ষত্র 3টে গ্রহের আওতায় পড়ে। পুনর্বসু পড়ছে বৃহস্পতির আওতায়, পুষ্যা শনির আওতায় এবং অশ্লেষা বুধের আওতায়। তো যখন এই 3টে আলাদা একটা নক্ষত্র যখন চন্দ্রের সঙ্গে সংমিশ্রণ হচ্ছে, তখন দুটো গ্রহের এনার্জি, নাম্বার 1 কর্কট রাশির এনার্জি, নাম্বার 2 পুনর্বসু মানে বৃহস্পতির এনার্জি। চন্দ্র এবং বৃহস্পতি দুয়ের এনার্জি কিন্তু একত্রিত হচ্ছে, সব কিছুতে এনার্জি। তো চন্দ্র এবং বৃহস্পতির এনার্জি একত্রিত হয়ে আপনার ভেতরে, আপনার গুরু মস্তিষ্কে আপনার দ্বারা প্রকাশিত হচ্ছে। ঠিক তেমনই পুষ্যা, চন্দ্রর সঙ্গে শনির এনার্জি কিন্তু একই জায়গায় কিন্তু যুক্তি হচ্ছে। আপনার ভেতরে এই চন্দ্র এবং শনির যে দ্বৈত এনার্জি আপনার পুষ্যা নক্ষত্রের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। অশ্লেষা চন্দ্র এবং বুধের এনার্জি একত্রিত হচ্ছে, একত্রিত হয়ে আপনার ভেতর দিয়ে তার ব্যাপ্তি ঘটছে। এই এনার্জির কম্বিনেশনটাই হচ্ছে নক্ষত্র। এইবার চলে আসছি আমরা এক একটি নক্ষত্রের আলোচনায়। প্রতিটি রাশি প্রায় 30 ডিগ্রি করে কম বেশি, এবং সেই রাশিতে অবস্থানকারী 3টি নক্ষত্র থাকে। কর্কট রাশিও সেখানে ব্যতিক্রম নয়। কর্কট রাশিতে প্রথম নক্ষত্র হচ্ছে পুনর্বসু, যার 3 ভাগের 1 ভাগ পড়েছে কর্কট রাশিতে, বাকি 2 ভাগ হচ্ছে মিথুন রাশিতে অবস্থিত। তার পরবর্তী নক্ষত্র আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পুষ্যা এবং পরবর্তী ক্ষেত্রে অশ্লেষা। অর্থাৎ অশ্লেষা এবং পুষ্যা দুটো নক্ষত্রই কিন্তু পূর্ণভাবে কর্কট রাশিতে অবস্থিত এবং পুনর্বসুর এক অংশ। আসুন শুনে নিই পুনর্বসু নক্ষত্র সম্বন্ধে। প্রথমেই যে নক্ষত্রটিকে আলোচনা করব সেটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র আমি আগেই বলেছিলাম মিথুন রাশি আলোচনা করার সময়। যারা ভিডিওটি শুনেছেন তারা খুব ভালো, যারা শোনেননি তারা আর একবার শুনে নিতে পারেন। মিথুন রাশিতে থাকা পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির তুলনায় কিছুটা ভিন্ন ছিল। কর্কট রাশিতে যখন পুনর্বসু নক্ষত্রের অবস্থান হচ্ছে, অর্থাৎ চন্দ্র যখন কর্কট রাশিতে সবেমাত্র প্রবেশ করেছে, প্রথম পার্টটা সবে চন্দ্র প্রবেশ করেছে, সেটাই হচ্ছে পুনর্বসু নক্ষত্রের আওতায়। পুনর্বসু মানে হচ্ছে বৃহস্পতি। চন্দ্র এবং বৃহস্পতির দ্বৈত এনার্জি আপনার ভেতর দিয়ে কিন্তু পাস করছে। বৃহস্পতি হচ্ছে জ্ঞান, পুনর্বসু হচ্ছে পুনরায় ফিরে আসা, রিপিটেশন, জীবনের ঘটনাক্রমে রিপিটেশন। যে ঘটনা ঘটেছে সে আবার ঘটবে, পুনরায় পুনরাবৃত্তি। ইংরেজিতে একটা কথা আছে, কাম ব্যাক টু দ্য সোর্স, মানে উৎসস্থলে ফিরে আসা। এটাই হচ্ছে পুনর্বসু। যেখানে চন্দ্র এবং বৃহস্পতি দুজনে মিত্র গ্রহ, এখানে চন্দ্র এবং বৃহস্পতির যে স্বভাবটা, যে নেচারটা পুনর্বসুর উপর দিয়ে প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে জ্ঞানের সঙ্গে স্নেহ, জ্ঞানের সঙ্গে আবেগ, জ্ঞানের সঙ্গে ইমোশন। আপনি ধরুন কলেজের কোনো প্রফেসর, আপনি ধরুন কোনো নার্স, পুনর্বসু নক্ষত্রের নার্স, আপনি ধরুন গৃহবধূ, তাহলে কি হচ্ছে, আপনার আলাদা আলাদা ফিল্ড। আপনি ধরুন
কলেজের প্রফেসর হয়ে কাউকে পড়াচ্ছেন, সেখানে আপনার কোর জ্ঞান, যথেষ্ট আপনি জ্ঞানী, কিন্তু আপনার ভেতরে নেই অহংকার, নেই। আপনি যখন একটা ছাত্রকে বোঝাচ্ছেন, তার মতো করে গিয়ে, তার কাছে গিয়ে, তার সঙ্গে মিশে গিয়ে আপনি তাকে বোঝাতে পারছেন। আপনি একবারও ভাবছেন না আমি এত টাকা মাইনে পাচ্ছি, অতএব আমার ডিউটি এতটাই, তার বেশি আমি এগোবো না। এইটা আপনার ভেতরে কাজ করছেন, আপনি আপনার সবটুকু ঢেলে দিয়ে এটা বোঝাতে চাইছেন। এটাই তো পুনর্বসু নক্ষত্রের স্বভাব। পুনর্বসু নক্ষত্র যে রেজাল্ট, এটাই তো বেরোচ্ছে। আপনি একজন নার্স, আপনি একটা রোগীকে সেবা করছেন, আপনার ডিউটি টাইম শেষ হয়ে গেছে, আপনি জানেন পরের জন আসেনি বা কোনো কারণে আসেনি, আপনি সেটা নিয়ে ভাবছেন না, আপনি আপনার সেবাটাকে তার উপর উজাড় করে দিচ্ছেন। মাদারলি অ্যাটিটিউড, মানে মায়ের মতো করে ভালোবাসা, এটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির অবস্থান। আপনি তার উপরে মাদারলি অ্যাটিটিউড করছেন, মাদারলি স্নেহ দিচ্ছেন। আপনি একজন গৃহবধূ, আপনি সংসারের বাকি সদস্যদেরকে, সবাইকেই একটা পরিবেশচ্যুত জায়গায় রাখতে চাইছেন। কর্কট রাশির বেসিক যে স্বভাবটা হচ্ছে, সেটা হচ্ছে সবাইকে প্রোটেক্ট করা, প্রোটেক্ট ফ্যামিলি। সবাইকে বলতে নিজের পরিবার, নিজের পরিবারকে তারা যে কোনোভাবে কিন্তু প্রোটেক্ট করতে চায়। কাঁকড়ার যেমন স্বভাবটা, বডিটা, বাইরে আস্তরণটা দেওয়া হয়েছে তাকে প্রোটেকশান দেওয়ার জন্য, ঠিক কর্কট রাশির মানুষরাও তার পরিবারের যারা নিকট থাকে তাদেরকে সবসময় বাইরের জগৎ থেকে প্রোটেক্ট করতে চায়। কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্রের গৃহবধূ আছেন, তারা ফ্যামিলিকে যতটা পারেন নিজের সবটুকু ঢেলে সাপোর্ট দেন, যাতে তার ফ্যামিলি প্রোটেকশান পায়। সে তার মতো করেই কিন্তু প্রোটেকশান দেওয়ার চেষ্টা করে। এটাই তো হচ্ছে পুনর্বসু নক্ষত্র। কিন্তু সব ভালোর ভেতরেও সবাই তো পুরো ভালো গুণটা পায় না। বৃহস্পতি যদি খারাপ থাকে, বৃহস্পতি যদি রাহুযুক্ত থাকে, বৃহস্পতি যুক্তি কেতুযুক্ত থাকে, তাহলে এই পুনর্বসু নক্ষত্রের যে সম্পূর্ণ যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইমোশনাল এনার্জি, নিজের সবটুকু উজাড় করে দেওয়া, এই যে শক্তিটা এখানে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। যতটা সে দেওয়ার কথা ততটা সে দিয়ে উঠতে পারে না, সেখানে কিন্তু তারা আটকে যায়। তাদের কিন্তু বৃহস্পতির যে জ্ঞান, তার কিন্তু যে শিখরে ওঠার কথা, আপনি যদি পুনর্বসু নক্ষত্রে যতক্ষণ বৃহস্পতি যদি সক্ষেত্রস্থ থাকে, কর্কট রাশিতে বৃহস্পতি থাকে, তাহলে আপনি সেটা যদি পঞ্চম ঘর হয়, আপনি কিন্তু পিএইচডি লেভেল অবধি পড়াশোনা করার আপনার ছকে এবিলিটি থাকবে। কিন্তু সেই বৃহস্পতি যদি কেতু, রাহু এইসব গ্রহের দ্বারা পীড়িত হয়, তাহলে কিন্তু আপনার শিক্ষার জায়গায় বাধাপ্রাপ্ত হবে। আপনি কিন্তু ইমোশনালি লোকের থেকে চিট হবেন। আপনাকে, আপনার ইমোশন নিয়ে লোকে হাসাহাসি করবে, হাসি ঠাট্টার পাত্র হয়ে উঠবেন। আপনার ইমোশনটাকে তারা লোকে গুরুত্ব দেবেন। আপনি অনেক গৃহবধূ আছে, পরিবারের জন্য অনেক কাজ করে যায় সারাদিন, কিন্তু কাজের দাম পায় না। অনেক মানুষ আছে যারা অফিসে নিজের প্রাণটুকু দিয়ে ঢেলে কাজ করে, কিন্তু তার স্যালারি বাড়ে না। এখানেই হচ্ছে গ্রহটি কীরকম অবস্থায় আছে সেটি দেখার। আমি পুনর্বসু নক্ষত্র নিয়ে একটা ডিটেলসে আলাদা ভিডিও আলোচনা করব। আমি কর্কট রাশির মধ্যে থাকা নক্ষত্রের অবস্থানগুলো নিয়ে আপনাকে কর্কট রাশির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব না করা থাকলে আপনি যখন হঠাৎ করে ইউটিউবে ভিডিওটি দেখছেন, ভালো লাগছে, আবার অন্য কোনো দিন অন্য ভিডিও দেখলেন, সেই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যাবে। ইউটিউবে লক্ষ লক্ষ চ্যানেল আছে, তো সেক্ষেত্রে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি আমার সঙ্গে টাচে থাকবেন এবং ইউটিউবের তরফ থেকে আপনি কিন্তু নিয়মিত নোটিফিকেশান পাবেন। তো পুনর্বসু নক্ষত্র নিয়ে আমি বললাম। নক্ষত্রের 4টি ভাগ আছে ডিটেলসে, সেটিকেও আমি আলোচনা করব। পার্ট 4 হচ্ছে নক্ষত্রের যে পদ 4, যেটা পদ আমরা বলি বাংলায়, পদ 4, সেটি হচ্ছে কর্কট রাশির ভেতরে আছে। তাদের স্বভাবটা হচ্ছে, যে ফিল্ডেই তারা থাকুক না কেন, আমি বললাম তারা কিন্তু নিজের মন থেকে কাজটা করে। আপনি সেলসে আছেন, তাও কিন্তু আপনি মন থেকে কাজ করবেন। কর্কট রাশির লোকেরা, কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র বা কর্কট রাশি জাতকেরা বিশেষত সেবামূলক কাজ, নার্সিং ফিল্ড, এইসব ফিল্ডে কিন্তু তারা পুনর্বসু নক্ষত্রের লোকেরা খুব ভালো সফলতা পায়। এবং এডুকেশন সেক্টর, যেখানে টিচিং, যেখানে টিচার, যেখানে জ্ঞান, যেখানে আপনাকে অপরকে কিছু বোঝাতে হয়, সেটা আপনি ভালো অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনি ভালো কাউন্সিলর হতে পারেন, আপনি একজন ভালো সাইকিয়াট্রিস্ট হতে পারেন, আপনি কোনো বড় কলেজের লেকচারার হতে পারেন। আপনার যদি পুনর্বসু নক্ষত্র হয় এবং কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, নট মিথুন রাশি, তাহলে কিন্তু আপনার ডিউটিটাকে আপনি ডিউটি হিসেবে পালন না করে নিজের আত্মা দিয়ে কিন্তু পালন করবেন। মানে আপনি কিন্তু খুব ক্লোজে মানুষের সঙ্গে মিশে গিয়ে
যেটা পালন করবেন। এবং আপনার বৃহস্পতি যদি ভালো থাকে, আপনি আপনার স্টুডেন্ট বলুন, আপনার সারাউন্ডিং যারা আছে তাদের কাছে খুব মাই ডিয়ার হয়ে উঠবেন। কিন্তু আপনার ভেতরেও সেই ইমোশনটা কাজ করবে, কোথাও না কোথাও আপনিও ভীষণ ইমোশনাল থাকবেন। যে কারণে আমি বলছিলাম বৃহস্পতি ড্যামেজ থাকলে পুনর্বসু নক্ষত্রের লোকেরা ভীষণভাবে ইমোশনালি হার্ট হয়, এবং তারা এই হার্ট থেকে অনেকে নিজেকে গুটিয়ে নেয় ভীষণ। অপরকে বিশ্বাস করতে গেলে 5 বার ভাবতে হবে, 10 বার ভাবতে হবে, কারণ আপনি কখনো না কখনো ভয়ঙ্করভাবে হার্ট হয়েছেন কারোর থেকে। এইটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। যাই হোক, আমি নক্ষত্র নিয়ে শর্টে বললাম, আমি নক্ষত্র নিয়ে আলাদা একটা ভিডিও করব, খুব শিগগিরই আলোচনা করব। আপনি চ্যানেলটির সঙ্গে থাকুন। চলে আসছি পরবর্তী নক্ষত্রে, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি, অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র যখন পুষ্যা নক্ষত্রের উপর এসে অবস্থান করে, সেখানে কর্কট রাশির অধিপতি চন্দ্র এবং শনি, অর্থাৎ পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি, এই দুয়ের এনার্জি সংমিশ্রণ ঘটে আপনার কিন্তু ভেতরে। শনির এনার্জি এবং চন্দ্রের এনার্জি, এই দুয়ের এনার্জির কিন্তু নেচার, এই দুয়ের এনার্জির কিন্তু প্রভাব আপনার ভেতরে লক্ষ্য করা যায়। পুষ্যার সিম্বলটা কি? পুষ্যার সিম্বলটা হচ্ছে গরুর দুধের বাঁট, বা অনেকে কামধেনুর সঙ্গেও কিন্তু তুলনা করে। একটি গাভী বা একটি গরু আমাদের যেভাবে উপকার করে থাকে, তার দুধ দিয়ে বলুন, মানুষকে যে নারিশমেন্ট দিয়ে থাকে, তারই কিন্তু প্রতিচ্ছবি এই পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের লোকেরা যেহেতু শনির এনার্জি তাদের ভেতর প্রকাশ পায়, তারা কিন্তু পুনর্বসু নক্ষত্রের থেকে একটু বেশি শক্ত মনের বা একটু বেশি ডায়নামিক হয়। তারা কোনো মানুষকেই, তারা মানুষের সঙ্গে মেশে, কর্কট রাশির নেচারের জন্য তারা মানুষের সঙ্গে মেশে, মনের মধ্যে মেশে, নিজের আবেগকেও শেয়ার করে, কিন্তু কারুর সঙ্গে এতটাও মিশে যায় না যে যেখান থেকে তাকে ফিরে আসতে গেলে সে ভেতরে ভেতরে যেন জ্বলে যাবে। এরকম জায়গায় চলে যেতে হয় না যে সে যদি তাকে ছেড়ে দিয়ে চলে যায়, সে নিজেই কিন্তু শেষ হয়ে যাবে। সেরকম জায়গাটা কিন্তু তারা একটা ব্যারিয়ার রেখে দেয়। সেটা যে শুধু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর মধ্যে বলছি তা নয়, ফ্যামিলির অন্য সদস্যদের সঙ্গে পুষ্যা নক্ষত্র খুব ভালোভাবেই মেশে, কিন্তু ভেতরে ভেতরে সে একটা কিন্তু শেষ দেয়াল অবধি তৈরি করে রাখে। অর্থাৎ তার আবেগের শেষ সীমা অবধি কিন্তু কারোর সঙ্গে সে এগোয় না। ফলে তারা যখন প্রত্যেক মানুষের থেকে একদিন বিয়োগ হয়, সেটা ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, বা কেউ যদি জগৎ ছেড়েও চলে যায় সেভাবেও হোক, কিন্তু এই বিয়োগের যন্ত্রণা কর্কট রাশি মানুষদের ভেতর বেশি কেন? কর্কট রাশি মানুষরাই বিয়োগের যন্ত্রণা বলুন, হার্ট হওয়া বলুন, এটা কর্কট রাশির মানুষের ওপর বেশি আঘাত এসে পড়ে। কেন? কর্কট রাশির ম্যাক্সিমামটা ইমোশান, কিন্তু তার মধ্যেও ওই পুষ্যা নক্ষত্র অন্য দুই নক্ষত্র অর্থাৎ অশ্লেষা এবং পুনর্বসুর তুলনায় তারা একটু বেশি ডায়নামিক হয়, অর্থাৎ তারা নিজেদের শেষ সীমাটাকে ধরে রাখতে পারে, তারা সেই জায়গাটা কিন্তু একটু ডায়নামিক্যালি কাজ করে। এরাও প্রথম জীবনে কোনো না কোনোভাবে মানুষের তারা প্রতারিত বা চিট হতে পারে, কারণ পুষ্যা নক্ষত্রের একটা স্বভাব হচ্ছে তারা বিশ্বাস করে চট করে মনের কথা কাউকে বলে দেয়। এখন অনেকেই দেখা গেছে, আপনারা সকলেই জানেন, অনেকে বিশ্বাস করে মনের কথা বলতে এরা এমনই মনের কথা বলে দেয়, ধরুন ফেসবুকের পাসওয়ার্ডও কাউকে শেয়ার করে দিচ্ছে, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুদিনের এক সপ্তাহের আলাপ শেয়ার করে দিচ্ছে। এদের থেকে এরা হার্ট হচ্ছে, চিট হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কিন্তু এরাই যে নিজের ব্যক্তিগত কথা যেটা খুব ব্যারিয়ার, এই জায়গাটা কিন্তু পুষ্যা নক্ষত্র অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়। তো এই জায়গাটা পুষ্যা নক্ষত্রের একটা বেসিক সমস্যা। কিন্তু এদের আবেগটার যেহেতু শনি প্রোটেকশান দিচ্ছে, শনি কি? শনি হচ্ছে একটা স্থির প্ল্যানেট, একটা কঠিন গ্রহ, একটা শীতলতা আছে শনির ভেতর, এবং মহাকাশে খুব স্লো মুভিং প্ল্যানেট। ফলে এদের যে আবেগটাও কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ আপনার সঙ্গে ধরুন আপনার পার্টনার মিশছে, তার ধরুন পুষ্যা নক্ষত্র, আপনি ধরুন কোনোভাবে তাকে ছেড়ে চলে গেলেন, তাকে চিট করলেন, সেও ভেঙে পড়বে, কিন্তু সে সেখান থেকে ঘুরে দাঁড়াবার স্পিরিটটা তার ভেতরে আছে। পুনর্বসু নক্ষত্র আমি যেমন বলছিলাম, সে ঘুরে দাঁড়াতে অনেক সময় পারে না, সে নিজেকে গুটিয়ে নেয়, একাকিত্বের মধ্যে পড়ে যায়। কিন্তু পুষ্যা নক্ষত্র সময় লাগবে, কিন্তু সে কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। এটাই হচ্ছে পুষ্যার সিম্বলটা আপনারা দেখুন। পুষ্যার সিম্বলটা হচ্ছে গরুর দুধের বাঁট, আমি যেটা বলছিলাম, অর্থাৎ নারিশমেন্ট। এরা কিন্তু যে কোনো সেবামূলক কাজে, সেটা কোনো হোটেল হোক
হোটেল ম্যানেজমেন্টে যারা হোটেলে সেবা করে, বা আপনি কোনো হোটেলে সেবা করছেন, কাউকে কোনো খাবার সার্ভ করছেন, হোটেল বয়, বা আপনি কোনো ক্যাটারিংয়ে খাবার সার্ভ করছেন, বা আপনি কোনো কাউকে নার্সিং করছেন, আপনি নার্স, আপনি কোনো কাউন্টারে বসে আছেন যেখানে মানুষকে পরিষেবা দিচ্ছেন, এই সব ক্ষেত্রে কিন্তু তারা মানুষকে খুব মাইডিয়ারভাবে ডিল করে এবং তার সমস্যা সে শুনে এবং বলে। এরকম অনেক জায়গায় আছে, আপনারা প্রায় কাস্টমার কেয়ারে ফোন করেন, আপনার সমস্যা শুনলো, ঠিক আছে হয়ে যাবে, পরে ফোন করুন, কমপ্লেন নিয়ে নিচ্ছে, এরকম অনেকেই কাস্টমার কেয়ারে বলে থাকেন। কিন্তু এরকমও মানুষ কিছু থাকে যারা আপনার সমস্যাটা শোনেন এবং সমস্যাটা সত্যি সলভ করার জন্য বাই হার্ট চেষ্টা করেন। সেই সব মানুষদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পুষ্যা নক্ষত্রের আওতায় পড়ে। তারা কিন্তু অনেকটা ডাইনামিক নেচারের হয় এবং তারা যেটা কাজটা করে সেটা কিন্তু যাকে বলা হয় দিল দিয়ে করে, মন থেকে করে কাজটা। এটা হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রে চন্দ্র সম্পর্কে আমি বললাম। পুষ্যা নক্ষত্র নিয়ে আরও ডিটেলসে আলোচনা করার আছে। শুধু একটা কর্কট রাশি ভিডিও যে আমি পুষ্যা নক্ষত্র নিয়ে খুব বড় করে আলোচনা করছি না, কেন নক্ষত্রের ভিডিও আমি আলাদা বানাবো। একটা নক্ষত্রের 4টে পার্ট আছে, পদ 1, পদ 2, পদ 3, 4, এই পার্ট নিয়েও আমি আলোচনা করব একটা ভিডিও আলাদা করে, তো সেগুলো নিয়ে আপনারা সঙ্গে থাকুন। এবার বলেছি পুষ্যা নক্ষত্রে একমাত্র রাহু এবং কেতু খুব ভালো ফল দেয় না। মোটামুটি অন্য অন্য গ্রহরা পুষ্যা নক্ষত্রে ভালো ফলই দেয়, কিন্তু রাহু এবং কেতু কিন্তু পুষ্যা নক্ষত্রে খুব ভালো ফল দেয় না। এদের ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের বিশেষত রাহু থাকলে এরা কিন্তু অনেক জায়গায় বেশি মাত্রায় স্লিপ অফ টাং করে ফেলে এবং নিজের ব্যক্তিগত তথ্য অনেকে শেয়ার করে। অনেকেই এখন দেখবেন ভুল করে কাউকে পাসওয়ার্ড দিয়ে দিল, সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের হোক যাই হোক, এইসব জিনিসপত্র কিন্তু মানুষকে চট করে বিশ্বাস করে শেয়ার করে ফেলে। যাকে আপন ভাবছেন তাকে কিন্তু চট করে দিয়ে দেবেন। তো আমি বললাম বেসিক নেচারটা পুষ্যা নক্ষত্র সম্বন্ধে, এবং কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্র থাকলে চন্দ্র এবং শনির যে যুগ্ম প্রভাবের ভেতর আপনাদের ভেতর কী প্রভাবটা পড়ে। পুষ্যা নক্ষত্রের একটা স্বভাব হচ্ছে, সেটা হচ্ছে এটা চট করে মানুষের সঙ্গে মিশে যেতে পারে। 5 জনকে একসাথে ছেড়ে দিলেন একটা ঘরে, তার মধ্যে যদি পুষ্যা নক্ষত্রের মানুষ থাকে তারা কিন্তু চট করে মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে। এটা হচ্ছে পুষ্যা নক্ষত্রের একটা ক্যারেক্টার। কিন্তু আমি যে ক্যারেক্টারটা বলছিলাম, কর্কট রাশির বেসিক ক্যারেক্টার হচ্ছে, আপনি যদি কর্কট রাশির মানুষের সঙ্গে প্রথমবার মিট করেন তাকে অনেকটা কঠিন মনে হবে সেই মানুষটা ইগোয়েস্টিক, আপনার সঙ্গে কথা বলতে চাইছে না, নিজের ঘ্যামে বসে আছে। কিন্তু তা নয়, তার ওই যে মনের ওপরের আবরণটা কিন্তু কঠিন হয়, ঠিক কাঁকড়ার মতো। এটা আঘাত খেতে খেতে মানুষ এরকম হয়ে যায়, কিন্তু তার ভেতরটা কিন্তু সেই নরমই থাকে। আপনি যখন তার সঙ্গে মিশে যাবেন, বেশ কিছুদিন তার সঙ্গে থাকবেন, ইন্টারাক্ট করবেন, কথাবার্তা বলবেন, তখন সে দেখবেন আপনারই একজন খুব কাছের মানুষ হয়ে উঠতে পেরেছে। যাই হোক, চলে আসছি কর্কট রাশির পরবর্তী নক্ষত্রে। চলে এলাম কর্কট রাশির শেষ নক্ষত্র অশ্লেষায়। অশ্লেষা নক্ষত্রকে নানা জায়গায় নানাজন নানাভাবে সমালোচনা করেছেন, নানা কিছু বলেছেন, কিন্তু অশ্লেষা নক্ষত্রের বেসিক জায়গাটা কি এবং কীভাবে অশ্লেষা নক্ষত্র এর মানুষরা চিন্তা করে সেটাই আমরা জানব। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র, অর্থাৎ বুধের এনার্জি। কর্কট রাশি হচ্ছে চন্দ্রের এনার্জি। এই দুই এনার্জি যখন একটা জায়গায় মেশে, যে চন্দ্রের যে কর্কট রাশি যে ডিগ্রিটা 16 ডিগ্রির পর থেকে আপ টু 30 ডিগ্রি অবধি যে সময়টা থাকে, সেইখানে হচ্ছে অশ্লেষা নক্ষত্রের পাওয়ার। এইখানে কিন্তু চন্দ্র খুব হাই পাওয়ারে থাকে এবং সঙ্গে বুধের এনার্জি। অর্থাৎ চন্দ্র এখানে 16 ডিগ্রির কাছাকাছি, মানে মিড ফেসে একদম রাশিতে, আবেগ খুব বেশি, আবেগ প্রচণ্ড। তার সঙ্গে কিন্তু বুধ কি, বুধ হচ্ছে ব্যবসা, তাদের ভেতর ব্যবসায়িক চিন্তাধারা, স্বার্থ, নিজেরটা বুঝিয়ে নেওয়া, যুক্তি, নিজের আখেরটা গুছিয়ে নেওয়া, এগুলো হচ্ছে বুধের এনার্জি। চন্দ্র হচ্ছে ভালোবাসা, আবেগ, নিজের স্বার্থ ত্যাগ। বুধ হচ্ছে স্বার্থ, নিজের ব্যবসা, নিজের আখেরটা গুছিয়ে নেওয়া, নিজের যেটা করছি সেটা ঠিক তো, এই জায়গাটা। এই দুটো বিপরীতধর্মী এনার্জি যে নক্ষত্রে এসে এক জায়গায় জড়ো হচ্ছে, সেটাই হচ্ছে অশ্লেষা। অর্থাৎ এই মানুষদের ভেতর সবসময় এই দুয়ের এনার্জি কিন্তু আপস অ্যান্ড ডাউন করতে থাকে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। অশ্লেষা নক্ষত্রের মানুষদের যখন কোনো উইদাউট এনি কজ, মানে অর্থাৎ কোনো কারণ ছাড়া অশ্লেষা নক্ষত্রের মানুষরা কোনো ব্যাপারই কিন্তু কোনো জায়গায় কিন্তু ইন্টারাক্ট করে না। অর্থাৎ কোনো একটা কাজের সূত্র ধরে কোনো মানুষের সঙ্গে হট করে আলাপ হলো, কাজের স্বার্থে কিন্তু তার সঙ্গে আলাপটা হলো। এই যে কাজের সূত্রপাত, হ্যাঁ এইখানে গেলে আমার কাজটা হবে, এটাই হচ্ছে বুধের এনার্জিতে হলো। সেই মানুষটার সঙ্গে সে যখন মিশতে যখন তার সঙ্গে ইন্টারাক্ট করছে, সেটা কিন্তু তখন সে একদম মন থেকেই করছে। এটা হচ্ছে চন্দ্রের এনার্জি। সে মন থেকে কর্কট রাশির মতনই অ্যাটিটিউড করছে, আবেগ দিচ্ছে এবং অন্য 2 নক্ষত্রের মতোই আবেগ দিয়ে তার সঙ্গে মিশছে এবং নিজের
পারিবারিক জায়গা, নিজের ভালোবাসা, নিজের বা ব্যক্তিগত কথা সে সবই তার সঙ্গে শেয়ার করছে। বাট যেই মুহূর্তে তার কাজটা ফুলফিলড হয়ে গেল, যে স্বার্থ নিয়ে বা যে কাজ নিয়ে তার সঙ্গে গেছিলো, সেই মুহূর্তে কিন্তু তার চন্দ্রের এনার্জি দি এন্ড এবং বুধের এনার্জি রিস্টার্ট হয়ে গেল। তার পুরো ফোকাসটা কিন্তু তার নেক্সট টার্গেটের দিকে চলে গেল। হ্যাঁ, পরের কাজটা কি, সে পরের জায়গায় পরের জনের সঙ্গে কথা বলতে বা পরের জায়গায় নেক্সট একটা জায়গায় শিফট হলো। এই শিফটিংটা কিন্তু বুধের এনার্জির দ্বারা হলো। এইবার সে ওই যে ব্যক্তির সঙ্গে যে আলাপচারিতা হয়েছিল, ওই যে ব্যক্তির সঙ্গে সে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিল, সেই জায়গাটা কিন্তু সে আর ভুলেই গেল, সে আর ঘুরেও তাকাচ্ছে না। সে কিন্তু নেক্সট জায়গায় শিফট হয়ে গেল এবং নেক্সট মানুষজন তার যে কাজের বা কাজ যা নিজের যা দরকার সেই দিকে যা, সে তার সঙ্গে কিন্তু আবার মিশতে শুরু করলো। তাহলে সাপের সিম্বল, অশ্লেষা নক্ষত্রের সিম্বল হচ্ছে সাপ। সাপ যেমন, সাপের যাত্রাপথ যেমন এঁকে বেঁকে হয়, ঠিক অশ্লেষা নক্ষত্রের যাত্রাপথ এরকম। একটা বাঁকে একটা মানুষের সঙ্গে মিশলো, তার সঙ্গে ইমোশনালি কাজের সূত্র দিয়ে অ্যাটাচ হলো, ইমোশনালি অ্যাটাচ হলো, আবার বুধের এনার্জি স্টার্ট হলো, আবার সে অন্য জায়গায় কিন্তু নিজের কাজের সূত্র ধরে আবার চলে গেল। কিন্তু ওই মানুষটার দিকে আর ফিরে তাকাচ্ছে না, ওই মানুষটাকে সম্পর্ক দিয়ে এন্ড। কিন্তু ওই মানুষটার সঙ্গে যে আবেগতাড়িত হয়ে সেই মানুষটার সঙ্গে মিশেছিল, সেই যে মানুষটা, সে কিন্তু হার্ট হলো। এবার সেই অর্থে সেই সব মানুষরা ভাবে হ্যাঁ কর্কট রাশি মানুষরা বাজে একদম কিন্তু অশ্লেষার এনার্জিটা এইভাবে কিন্তু প্রভাবিত হচ্ছে। যেই মাত্র স্যার বুধের এনার্জি আপ হচ্ছে, তখন সে জায়গাটা কিন্তু অন্যভাবে নিচ্ছে। যেমন আরেকটা উদাহরণ দিয়ে বলছি, একটা অশ্লেষা নক্ষত্রের মানুষরা নিজেদের ভেতরে এই যে দুয়ের বিপরীতধর্মী এনার্জি, বুধ আর চন্দ্র, এরা যখন একত্রিত হচ্ছে, একটা মানুষ অশ্লেষা নক্ষত্রের মানুষরা ভেতরে ভেতরে কনফিউজ হয়ে যায়। মানে সে দুটো মানুষ অশ্লেষা নক্ষত্রকে ধরুন, কারণ দুটো মানুষ একজনকেই ভালোবাসে অশ্লেষা নক্ষত্রের মানুষকে, তো অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা নিজেরাই কনফিউজড থাকে ভেতরে ভেতরে সব সময়, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ঠিক কোনটা ভুল, এর সঙ্গে কী অ্যাটিচিউড করবো, ওর সঙ্গে কী অ্যাটিচিউড করবো, এটা ঠিক করছি না ওটা ভুল করছি, মানে নিজের আবেগটা নিয়ে তারা ভীষণ কনফিউজ থাকে। কেন চন্দ্রের এখানে হাই এনার্জি, খুব আবেগ, বুধ এখানে কিন্তু মাঝখানে বলছে না এটা করো না, এখানে কি তোমার স্বার্থ আছে, এখানে গেলে কাজটা হবে না, ওইখানে যাও। অতএব সে আবেগটাকেও কিন্তু সেখানে নিজের স্বার্থ জড়িয়ে ফেলছে। তাহলে অশ্লেষা নক্ষত্র নিজের আবেগ নিয়েও খুব কনফিউজ থাকে। এরা খুব কাছের মানুষদের সঙ্গেও ঠিক মন দিয়ে বা ঠিক বলতে পারেন যেটা বাই হার্ট, যাকে আমরা হিন্দিতে বলি দিল দিয়ে, তো এই জায়গা থেকে কিন্তু মিশতে তারা নিজেরাও ভেতর থেকে পারে না। হয়তো সে চাইছে আমিও আর 5টা মানুষের মতো ভালোবাসে তার সঙ্গে মিশি, কিন্তু তার এই বুধের এনার্জি কিন্তু তাকে অবস্ট্রাক্ট করছে, তাকে ডাইভার্ট করছে, শিফট করছে, তাকে তার মাথাকে শিফট করাচ্ছে। তাই অনেকে আবার এরকমভাবে বলে থাকে, সাপ যেমন আপনি সাপ একদিন আপনাকে ছোবল দেবেই, সাপকে যতই পুষুন, তো অশ্লেষা নক্ষত্রের মানুষদের সঙ্গে যতই সম্পর্ক রাখুন, যতই ভালোবাসুন, তার সঙ্গে থাকুন, সে কিন্তু একদিন আপনাকে ছোবল মারবে অর্থাৎ আপনার থেকে মন তার কিন্তু সরবে। যারা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা আমার ভিডিওটি শুনছেন, তারা হয়তো অনেক ক্ষেত্রেই আমার ওপর রেগে যাবেন, ভিডিওতে ডিসলাইক দেবেন, কিন্তু ব্যাপারটা একটু আমি এখানে আমার যুক্তি নয়, এটা অশ্লেষা নক্ষত্রের আমি কোর ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যটা বলছি। যেই মাত্র আপনাদের ওপরে কিন্তু বুধের এনার্জি মাথায় চড়ে বসে, অমনি কিন্তু আপনারা শিফট হন। তা বলি কি অশ্লেষা নক্ষত্র ভালোবাসে না মানুষকে? ভালোবাসে, বিয়ে করে, সন্তান হয়, সবই হয়, সংসার করছেন প্রচুর মানুষ, গৃহবধূ, জাতক জাতিকা সবাই, কিন্তু তাদের আবেগ নিয়েও তারা কিন্তু ভীষণ মাত্রায় কনফিউজড। সে তার স্বামীকে ভালোবাসছে, তার ওয়াইফকে ভালোবাসছে, কিন্তু কোথাও না কোথাও ভাবছে গিভ অ্যান্ড টেক। হ্যাঁ তুমি আমার কেয়ার করছো, আমি তোমায় তাই ভালোবাসছি, হ্যাঁ ভালোবাসছে যখন সে কিন্তু প্রাণ দিয়ে ভালোবাসছে। আবার যখন তার বুধের এনার্জি চার্জ হচ্ছে, সে কিন্তু না, ঠিক আছে এই অবধি ঠিক আছে, আমি নিজের কাজের জায়গায় আবার যাচ্ছি, সেই জায়গাটা শিফট হয়ে যাচ্ছে। তো এই যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারে যে একটা অসম ভাব, কখনো অতিরিক্ত ভালোবাসা, কখনো অতিরিক্ত রুট, যখন সে তার বুধের এনার্জি চার্জ হচ্ছে, সে তার স্বামী বলুন, সন্তান বলুন, তার ওপর কিন্তু রেগে যাচ্ছে, রুট বিহেভ করে ফেলছে না এখন যা এইসব ব্যাপার, এবং সে নিজের ইগোটাকে কিন্তু বাইরে বার করে আনছে। হ্যাঁ আমি এখন তোমায় একটা পাত্তা নেওয়া দেওয়া ভাব, তার সামনে একটা অন্য কারোর সঙ্গে কথা বলা, এই যে জায়গাটা সে শিফট হয়ে যাওয়া, এটা হচ্ছে বুধের এনার্জির কারণে হচ্ছে। তো এই দুয়ের এনার্জি কিন্তু লক্ষ্য করতে পারি অশ্লেষা নক্ষত্রের ওপর। আমি যখন অশ্লেষা নিয়ে সেপারেট ভিডিও বানাবো, আমি কিন্তু এটা নিয়ে আরও ডিটেলসে এবং আরও গভীরভাবে কিন্তু আলোচনা করে আপনাকে বুঝিয়ে দেবো যে অশ্লেষা নক্ষত্রের কী কী ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আছে। অশ্লেষা নক্ষত্রে যদি কেতু থাকে আরও খারাপ ফল দেয়, অশ্লেষা নক্ষত্রে যদি রাহু থাকে সেক্ষেত্রেও কিন্তু জাতক জাতিকেরা ভীষণ অতিরিক্ত ডাইভার্ট হয়। একে তো চন্দ্র এবং বুধের এনার্জি, তার সঙ্গে রাহু, মানে কুইক শিফটিং, এই জায়গাটা কিন্তু তাদের ভেতর লক্ষ্য করা যায়। তো অশ্লেষা নক্ষত্রের লোকেদের ভেতর আরেকটা ক্যারেক্টারিস্টিক, তারা কিন্তু চট করে লোককে অ্যাট্রাক্ট করতে পারে। অর্থাৎ অশ্লেষা নক্ষত্রের বিশেষত জাতিকারা
যদি থাকে, আপনি যদি অন্য নক্ষত্রে যতক্ষণ যাই হোক আপনি চট করে তার প্রতি দুর্বল হয়ে পড়বেন, না তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে, মানে তারা কথা দিয়ে হোক নিজের রূপ দিয়ে হোক যেভাবেই হোক তাদের ভেতর কিন্তু তাদের যে এনার্জি ফ্লো, এই চন্দ্র বুধ এই কিন্তু ওভারঅল যে এনার্জিটা সেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে। আপনি কোথাও না কোথাও তার যেন কি বলবো তার সারাউন্ডিংসে ধীরে ধীরে জড়িয়ে পড়বেন। অশ্লেষা নক্ষত্রের মানুষের সঙ্গে যদি আপনি ইন্টারাক্ট করেন আবার মনে হবে কালকে কথা বলি, আরও একটু বেশি হলে ভালো হতো, এরকম একটা ভাব কিন্তু আপনার ভেতরে চলে আসবে। এটাই হচ্ছে এই জন্য তার নক্ষত্রের নাম দেওয়া হচ্ছে অশ্লেষা এবং সাপের সিম্বল দেওয়া হয়েছে। যাই হোক, আপনাদেরকে অশ্লেষা নক্ষত্র সম্বন্ধে বললাম, যারা জাতক জাতিকা আছে তাদেরকেও বললাম। আমি অশ্লেষা নক্ষত্র সম্বন্ধে আরও ডিটেলসে বড় ভিডিও এবং প্রত্যেকটি নক্ষত্রে আলাদা করে বড় ভিডিও আমি আপলোড করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার অর্থ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমি যখন ভিডিও আপলোড করব, আমার চ্যানেলে যদি কোনো ভিডিও আপলোড হয় আপনার কাছে তার ইউটিউবের তরফ থেকে নোটিফিকেশান চলে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি কোনো বন্ধুবান্ধবকে দেখাতে চান ভিডিওর লিঙ্কটি কপি করে শেয়ার করতে পারেন। আমাদের যে ফেসবুকে পেজ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, তার সঙ্গে কিন্তু অবশ্যই যুক্ত থাকুন। আমরা কিন্তু চ্যানেলের আপডেট পেজের মাধ্যমে দিয়ে থাকি। কর্কট রাশি নিয়ে আমি ভিডিও বললাম। কর্কট রাশির এখানেই শেষ নয়, একটা কথায় কর্কট রাশি বলতে গেলে 2-3 ঘন্টা অবধি লেগে চলে যেতে পারে। রাশি নিয়ে আমি পার্ট বাই পার্ট আরও ভিডিও আপলোড করব। কর্কট রাশির এখন প্রকৃতি বিশ্লেষণ ক্যারেক্টারিস্টিক আপলোড করলাম, আরও কর্কট রাশি নিয়ে আরও ইনফরমেশান যখন আমি আরও গ্যাদার করব আরও আপনাদের কাছে কিন্তু তুলে ধরবো। অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু যত দিন যায়, যত মানুষ অ্যাস্ট্রোলজি নিয়ে রিসার্চ করে তত বেশি জানতে পারে। অ্যাস্ট্রোলজি প্রতিনিয়ত নতুন কিছু জায়গা কিন্তু ডিসকভার হয় অ্যাস্ট্রোলজির পাতা থেকে। প্রত্যেকটি অ্যাস্ট্রোলজার বন্ধু কিন্তু এক একটি ধাপ করে অ্যাস্ট্রোলজির এগোতে থাকেন এবং নতুন কিছু জিনিস জানতে থাকেন। আমিও যেরকম আমি জানি আপনাদের কাছে সেগুলো শেয়ার করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির ভিডিও আপলোড করব। চ্যানেলটি সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। নমস্কার।